উন্মনা মন একটি নারীর হৃদয়ের নিভৃত দ্বন্দ্ব, সাফল্যের মঞ্চে দাঁড়িয়ে ব্যক্তিগত জীবনের নিঃসঙ্গতার আরতি। সৃজা সেন এক প্রতিভাবান লেখিকা। তার নতুন নাটক দিয়ে জয় করেছেন শ্রোতাদের মন, অথচ তার আপন সংসারে জমেছে নীরবতা, অবহেলা আর ঈর্ষার কুয়াশা। যখন বাহ্যিক পৃথিবী তার প্রতিভার জয়গান গায়, তখন অন্তর্জগতে ঘটে যায় এমন এক চমকপ্রদ মোড় যা পাঠককে প্রশ্ন করতে বাধ্য করে, মানুষের মন কি কখনো পুরোপুরি চেনা যায়? এটি শুধুই একটি নারীর গল্প নয়, এটি একটি সম্পর্কের জটিল মানসচিত্র, যেখানে ভালোবাসা, অভিমান, আত্মপ্রতিষ্ঠা এবং বিশ্বাসের রং একে অপরকে ঢেকে দিতে চায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, গপ্পসপ্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখিকা ভারতী ভট্টাচার্যের লেখা উন্মনা মন। উন্মনা মন গল্পটি আমরা নিয়েছি শব্দলেখা প্রকাশনী থেকে প্রকাশিত লেখিকা ভারতী ভট্টাচার্যের একক সংকলন একের পিঠে এক বইটি থেকে। লেখিকা শ্রীমতী ভারতী ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্তা। কর্মজীবনে শিক্ষিকা ছিলেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শিশুকাল থেকেই সঙ্গীতে বিশেষ অনুরাগী, বেতার শিল্পীও ছিলেন। লেখার অভ্যেস অনেক দিনের। উপন্যাস, গল্প, কবিতা সবই লিখেছেন। ৩ ভুবন তার প্রথম মুদ্রিত গ্রন্থ, একের পিঠে এক তার দ্বিতীয় সংকলন। এই সংকলনের বেশিরভাগ লেখাই তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নেওয়া। এর মধ্যে অনেকগুলো গল্পই বেতারে সম্প্রচারিত হয় এবং জনপ্রিয়তা লাভ করে। তাহলে চলুন দেরি না করে শুনে নিই আমাদের আজকের গল্প উন্মনা মন। রাজধানী এক্সপ্রেস যখন শিয়ালদার প্ল্যাটফর্ম ছুঁল, তখনই বিকেল শেষ। অনেক লেট করেছে গাড়িটা আজ। বাড়ি পৌঁছতে সন্ধে হয়ে গেল। সল্টলেকের করুণাময়ীতে নিজের ফ্ল্যাটে যখন ঢুকল সৃজা, তখন ঘরে ঘরে আলোর মেলা। তার ফ্ল্যাটটাই শুধু অন্ধকারে ডুবে আছে, অর্থাৎ তন্ময় এখনও অফিস থেকে ফেরেনি। অন্যদিন তো 6:30টার মধ্যেই ঢোকে, আজ 7:30 বাজতে চলল, এখনও দেখা নেই। অথচ সৃজা যে আজ দিল্লি থেকে ফিরছে সে কথা ভালোভাবেই জানা আছে তন্ময়ের। মালাদি নিশ্চয়ই সকালের কাজ সেরে রান্না করা খাবার ফ্রিজে তুলে দিয়ে বহুক্ষণ আগেই চলে গিয়েছে। এখন সৃজা ফ্ল্যাটের চাবি খুলে আলো জেলে নিজের ব্যাগপত্র গুছিয়ে রেখে স্নান সেরে জামা কাপড় পাল্টে প্রথমে চায়ের জল চাপাবে, তারপর রাতের খাবারগুলো ফ্রিজ থেকে বার করে গরম করবে, তন্ময়ের পোশাক ইত্যাদি রেডি করে রাখবে। অর্থাৎ এখন তার অনেক কাজ, একদম বিশ্রামের সময় নেই। ক্লান্তিতে চোখ দুটো বুজে আসছে। ট্রেনে তার কোনোদিনই ঘুম হয় না, সে যতই আরামদায়ক শয্যা হোক না কেন। দিল্লিতে একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে গিয়েছিল সৃজা। নাট্যজগতের বহু বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন সেই আসরে। যাওয়ার সময় তাকে একা যেতে হয়নি, উদ্যোক্তাদের 2জন ছিলেন সঙ্গে, তাদের মধ্যে একজন মহিলা। 2 টায়ার কামরায় তাদের সঙ্গে গল্প টল্প করেই কেটে গেছে। আসার সময় একেবারেই একা আসতে হলো। সে ছাড়া আরেকটা ফ্যামিলি ছিল কামরায়, বাবা মা আর এক মেয়ে। ওদের সঙ্গে তেমন আলাপ পরিচয় হয়নি সৃজার। আসলে সৃজা তেমন আলাপই নয় কোনো কালই, নিজের বৃত্তের মধ্যেই থাকতে ভালোবাসে। তাই সারাক্ষণই বই, ম্যাগাজিন ইত্যাদি পড়েই কাটিয়ে দিয়েছে। রাতে আলো নিভে গেলে জানালার কাঁচে চোখ লাগিয়ে বাইরের দিকে চেয়েই বসে থেকেছে, শুতে পারেনি। সে নিচের বাথই পেয়েছিল। ওরা 3জন ওর সঙ্গে আলাপ পরিচয় করতে চেয়েছিল, কিন্তু সৃজার উদাসীনতা দেখে আর এগোয়নি। সে যাই হোক, দিল্লির কনফারেন্সটা বেশ জমকালোই হয়েছিল। অনেক বড় বড় লেখকের সঙ্গে আলাপ হয়েছে, তাদের নাটক পাঠ, আবৃত্তি পাঠ এসব শুনে আনন্দ পেয়েছে সে। তার নিজেরও 3টে নাটক ওখানে পড়া হয়েছে, তার মধ্যে একটাও নিজেই পড়ে শুনিয়েছে। অনেকেই ওর নাটকের খুব প্রশংসা করেছেন। এই বয়সে সে যে এত উচ্চমার্গের নাটক রচনা করেছে, এতে অনেকেই বিস্মিত। এই প্রথম তার এত বড়সড় একটা কনফারেন্সে
অংশগ্রহণ করার অভিজ্ঞতা হলো। তন্ময়কে অনেকবার অনুরোধ করেছিল সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু অফিসের কাজের চাপের অজুহাতে সে কিছুতেই রাজি হলো না। তন্ময়ের এই অবজ্ঞা, এই উদাসীনতা তাকে যথেষ্টই পীড়া দেয়। খুবই অপমানিত মনে হয় তখন সৃজার নিজেকে। সব জেনে শুনেই তো তাকে বিয়ে করেছিল তন্ময়। তার নাট্য প্রতিভায় উদ্বুদ্ধ হয়ে তখন কত ভালো ভালো কথা বলেছিল, আগ্রহ দেখিয়েছিল তার কাজের প্রতি। আর বিয়ের 2 বছর না যেতেই সে আগ্রহে ভাঁটা পড়ে গেল। ভাবতে খুবই খারাপ লাগে। এখন মনে হয় বিয়ের আগে আরো ভালো করে জেনে বুঝে নেওয়া উচিত ছিল তন্ময়কে। হাতের কাজগুলো সারতে সারতে চিন্তায় কখন যেন ডুবে গিয়েছিল সৃজা। সম্বিত ফিরল মোবাইল ফোনের মেসেজ টোন শুনে। ফোনটা হাতে তুলে নিয়ে দেখল মেসেজটা এসেছে তীর্থঙ্কর বোসের কাছ থেকে। বুঝতে পারেন না সৃজা কে এই তীর্থঙ্কর বোস। যখনই তার কোনো নতুন বই বাজারে বেরোয় অথবা কোনো অনুষ্ঠানে তার উপস্থিতি বা সংবর্ধনা থাকে, তারপরেই এই তীর্থঙ্কর বোসের মেসেজ পায় সে। আর সেই সব মেসেজে যে কত রকম ভাষা আর ভাবের ব্যঞ্জনা আর কত রকম স্তুতি, অথচ এই সব মেসেজ পেয়ে সৃজা যখনই ভদ্রলোকের নাম্বারে কল করতে গেছে দেখেছে সুইচ অফ। এর ব্যাখ্যা সে খুঁজে পায় না। আজও মেসেজ পড়ে দেখল দিল্লির কনফারেন্সে তার সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। সৃজা সঙ্গে সঙ্গে ওই নাম্বারে কল করে দেখল সেই একই ব্যাপার, সুইচ অফ। এর মানে কি? আচ্ছা লোক তো একদিকে তার প্রশংসায় পঞ্চমুখ আর অন্যদিকে আলাপই করতে চায় না। এরকমও আবার মানুষ হয় নাকি? চায়ের কাপ হাতে নিয়ে ভাবনায় ডুবে যায় সৃজা। ঠিক সেই মুহূর্তেই ফ্ল্যাটের বেলটা বেজে ওঠে। দ্রুত উঠে গিয়ে দরজা খোলে সৃজা। দেখে যথা নিয়মে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তন্ময়। দরজা খুলতেই কোনো কথা না বলে পাশ কাটিয়ে ঢুকে এলো ভেতরে। হাতের ব্রিফকেস আর মোবাইলটা টেবিলে রেখে সোফায় এলিয়ে বসল। রুমাল বার করে মুখের ঘাম মুছতে লাগলো। ঘরের এসিটা বাড়িয়ে দিল সৃজা। তন্ময় কেন্দ্রীয় সরকারের একজন উচ্চমানের অফিসার। এসি যুক্ত গাড়িতে যাতায়াত করে, অফিসেও সর্বক্ষণ এসি চালিত ঘরেই থাকে। তবুও কেবলমাত্র সিঁড়ি ভেঙে 3 তলায় উঠে এসেই সে ঘামছে। এই ফ্ল্যাটে লিফট নেই। এইসব কথা ভাবতে ভাবতেই সৃজা তন্ময়ের সামনে 1 গ্লাস জল এগিয়ে দিল। তারপর মাইক্রো ওভেনে 1 কাপ দুধ চা চিনি ছাড়া তৈরি করে 1 প্লেট বিস্কিট সহ সামনে রাখল। অফিস থেকে ফিরে বিস্কিট আর চা ছাড়া এখন আর কিছুই খায় না তন্ময়। একটু পরেই যখন তন্ময় চায়ের কাপ হাতে তুলে নিল, তখন সৃজা এতক্ষণ চুপচাপ থাকার পর কথা বলল, আর সেই কথাগুলো ধীরে ধীরে আর কেটে কেটে। তুমি জানতে না আমি আজ ফিরব? এত দেরি করলে যে? তন্ময় বিন্দুমাত্র বিব্রত না হয়েই উত্তর দিল, আমাকেও অফিসের কাজের জন্য 2 দিন বাইরে যেতে হয়েছিল, এই তো ফিরছি। কই, আমাকে তো একবারও তখন বললে না যে তুমিও থাকছো না? রীতিমতো বিস্মিত ও বিরক্তভাবে বলে উঠল সৃজা। তার বিরক্তির কারণ হলো ফ্ল্যাটটাকে ফাঁকা রেখে যাওয়ার জন্য আগের থেকে জানা থাকলে কোনো না কোনো একটা ব্যবস্থা করে নেওয়াই যেত। কেন আগে বললে তুমি কি করতে? কনফারেন্সে যাওয়া ক্যান্সেল করতে? বেশ কিছুটা বিদ্রূপের সুরেই বলে উঠল তন্ময়। কথা বলার ভঙ্গিতে যেন গায়ে জ্বালা ধরে। তার এই সম্মান, এই প্রতিষ্ঠা সবটাই যেন ঠাট্টার ওপর দাঁড়িয়ে। কোনো কিছুরই যেন কোনো গুরুত্বই নেই তন্ময়ের কাছে। সৃজা কোনো জবাব না দিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে রাগটাকে প্রথমে গিলে ফেলল। তারপর জিজ্ঞেস করল, মালাদি তাহলে রান্না করলো কখন? আজ সকালে এসে সম্ভবত সব করে গেছে। মালাদি প্রথম দিন থেকেই আছে ওদের সঙ্গে। বয়স্ক মানুষ, খুবই বিশ্বাসী আর আন্তরিক। সৃজা আর কিছু না বলে উঠে চলে গেল ঘরে। তন্ময় এবার বাথরুমে ঢুকবে। বেডরুমে ঢুকে ছোট টিভিটা চালিয়ে ন্যাশনাল চ্যানেলটাতেই সেট করলো সৃজা। দেখল সেখানে কালকের কনফারেন্সের অংশ বিশেষ দেখানো হচ্ছে। নিজেকেও দেখতে পেল সে। কিছুক্ষণ এইভাবে টিভি দেখার পর টিভিটাকে বন্ধ করে দিল। একটা বই নিয়ে
বিছানায় শুয়ে পড়ল। রাতের খাবার দেরি করে খায় তন্ময়। তার নিজেরও এখন আর কিছুই খেতে ইচ্ছা করছে না, অতএব বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়াই শ্রেয়। সৃজা সেনের নতুন নাটক উন্মনামন খুবই হইচই ফেলে দিয়েছে। সম্পূর্ণ মনস্তাত্ত্বিক নাটক। মানুষের এই একটি মনের মধ্যে যে কত বিচিত্র মন লুকিয়ে থাকতে পারে আর তার মাধ্যমে যে কত বিচিত্র ঘটনা ঘটতে পারে তারই বিস্ময়কর অভিজ্ঞতা নিয়ে এই নাটক। নাট্যজগতে এই নাটক যেন ঝড় বইয়ে দিয়েছে। বহু চিঠি আসছে সৃজার কাছে উচ্ছ্বসিত প্রশংসা নিয়ে। তাছাড়া ফোন, মেসেজ এসব তো আছেই। কয়েকটি নাট্য সংস্থা তো এই নাটকটি মঞ্চস্থ করবার জন্য উঠে পড়ে লেগেছে। তারা লেখিকার অনুমতি চায়। সৃজা তাদের সবাইকে একটাই কথা জানিয়ে দিয়েছে যে এসবে তার কোনো আপত্তি নেই, কেউ আবার যেন সেখানে কলম না চালায়। এত হইচইয়ের মধ্যেও তন্ময়ের কিন্তু কোনো ভাবান্তর নেই। নির্বিকারভাবে যথারীতি তার দৈনন্দিন কাজ করে চলেছে। না একটা প্রশংসা, না কোনো খুশির প্রকাশ, একেবারে নির্লিপ্ত হয়ে আছে। বরং হাতের কাছে দরকারি জিনিসপত্র না পেলেই অতিরিক্ত রেগে যাচ্ছে। সৃজা সবই বুঝতে পারছে। এতদিন মনে সন্দেহ ছিল, কিন্তু এখন সে একেবারেই নিশ্চিন্ত যে তন্ময় তার প্রতি ঈর্ষা থেকেই এসব কাজ করছে। তার এই খ্যাতি, পরিচিতি, সম্মান এসব তন্ময়ের কাম্য নয়। সে হয়তো ভেবেছিল সৃজা বিয়ের পর এসব লেখা টেকা ছেড়ে দিয়ে ঘোর সংসারী হয়ে যাবে আর তার পিছু পিছুই ঘুরে জীবন কাটাবে। নিজস্ব কোনো পরিচয়, কোনো ব্যক্তিসত্তা আর তার থাকবে না। এই যে এত ফোন, এত চিঠি, সংবর্ধনা, এগুলো তন্ময় আর নিতে পারছে না মন থেকে। এই ব্যাপারে সৃজার মনে আর কোনো সংশয় বা সন্দেহ নেই। অবশ্যই সব বিচিত্র মনস্তত্ত্বের কথাই তো সে বলতে চেয়েছে তার উন্মনা মনের মাধ্যমে। তন্ময় অফিসে বেরিয়ে যাবার পরে বসে বসে এইসব আকাশ পাতালই ভাবছিল সৃজা। আজ তন্ময় রাত 10টার আগে ফিরতে পারবে না বলে গিয়েছে। কি যেন একটা জরুরি মিটিং আছে। আজ আর সৃজার বাইরে কোনো কাজই নেই। খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে বসে বসে অন্যমনস্কভাবে একটা ম্যাগাজিনের পাতা ওল্টাতে ওল্টাতে নিজের জীবনের এই অদ্ভুত ছন্দহীন গতিশীলতার কথাই ভাবছিল সে। একদিকে এই সম্মান আর সংবর্ধনার বহর, আর অপরদিকে তন্ময়ের অস্বাভাবিক নিরুত্তাপ ব্যবহার। মাত্র 2 বছরের মধ্যে তন্ময়ের এই পরিবর্তন ভাবলেও অবাক হতে হয়। তাহলে কি তার এইসব লেখালেখি ছেড়ে দেওয়াই উচিত? এই সবই ভাবে সৃজা। তাহলে কি সে তন্ময়ের মুখে হাসি ফোটাতে পারবে? স্ত্রী হিসাবে এটাই কি তার কর্তব্য হওয়া উচিত নয়? দাম্পত্য জীবনের সুখ শান্তিটাই যদি এই তুচ্ছ কারণে নষ্ট হয়ে যায়, তবে আর বিয়ে করে সংসারী হওয়াই বা কেন? বিয়ের আগে মা তো তাকে বারবারই জিজ্ঞাসা করেছিল যে তোর লেখালেখি চালিয়ে যেতে পারবি কিনা সেই ব্যাপারটা ভেবেছিস তো সৃজা? তন্ময়ের এতে আপত্তি নেই তো? দেখিস বাবা, এই নিয়ে যেন নিজেদের মধ্যে আবার কোনো দূরত্বের সৃষ্টি করিস না। তোকে কিন্তু আমি সুখী দেখতে চাই মা। তন্ময়ের সঙ্গে সামান্য পরিচয় হয়েছিল, তার প্রেমের ব্যাপার কিছুই ছিল না। তবে তন্ময় তার লেখায় মুগ্ধ হয়ে একদিন প্রস্তাবও দিয়েছিল। বাড়িতেও এসেছে কয়েকবার। মা বাবাই পছন্দ করেছিলেন ছেলেটিকে। তারও মনে হয়েছিল লেখায় মুগ্ধ হয়ে যে তাকে জীবন সঙ্গিনী করতে চেয়েছে, সে আর যাই হোক তার লেখাকে অসম্মান করবে না, বরং তাকে এই ব্যাপারে এগিয়ে যেতেই সাহায্য করবে। তাই মায়ের কথাটা হেসেই উড়িয়ে দিয়েছিল সৃজা। বলেছিল, মা তুমি একদম ভেবো না, সব জেনে শুনেই যে আমাকে তার জীবনে চেয়েছে। তার নিজেরও নিশ্চয়ই এই ব্যাপারে যথেষ্ট রুচি আর আগ্রহ আছে। আর আমি তো সংসারের সব কাজ বাদ দিয়ে আর লিখতে বসবো না। তুমি তো সব কাজই আমাকে শিখিয়েছো। দেখবে সব দিক ম্যানেজ করে আমি কেমন সুখী গৃহিণী হয়ে গেছি। সৃজার এত আত্মবিশ্বাস দেখে মা আর কিছুই বলেননি সেদিন। কিন্তু মাত্র 2 বছরের মধ্যে তন্ময়ের কেন এই পরিবর্তন, তার ব্যাখ্যা খুঁজে পায় না সৃজা। অথচ প্রথম দিকে তো ওকে নানাভাবেই সাহায্য করেছে। রান্নার লোকও ঠিক করে ফেলেছিল, সৃজাই রাখতে দেয়নি। বলেছিল, পাগল হয়েছ নাকি? মাত্র 2 জন মানুষের জন্য আবার রান্নার লোক? তাছাড়া আমি কি সারাক্ষণ লিখবো আর সভা সমিতি করব? বাইরের কোথাও যাওয়ার ব্যাপার থাকলে সবসময় তন্ময় ওর সঙ্গে যেত। যতটা সম্ভব সাহচর্য দেওয়ার চেষ্টা করেছে।
লেখার ব্যাপারে নানাভাবে উৎসাহ দিয়েছে, কিন্তু এসবের মেয়াদ ছিল মাত্র 6 থেকে 7 মাস। এরপর থেকেই একটু একটু করে তন্ময় কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছে, সরিয়ে নিয়েছে নিজেকে তার কাছ থেকে। এখন তো একেবারেই অন্য মানুষ। সে যে এককালে সৃজার লেখার ভক্ত ছিল, এ যেন সৃজার স্বপ্নে দেখা কোনো অলৌকিক ঘটনা বলেই মনে হয়। তার আজকের সাফল্য আর স্বীকৃতি তাকে যতই আনন্দ দিক না কেন, তন্ময়ের কাঠিন্যর কথা ভাবলেই মনটা মুহূর্তেই ভারাক্রান্ত হয়ে যায়। একা একা কি আর সুখী হওয়া যায়? হঠাৎ সৃজার চিন্তা সূত্রে বাঁধা পড়ে। মোবাইলের মেসেজ টোনটা সক্রিয় হয়ে জানান দেয়। ফোনটা হাতে তুলে নিয়ে দেখে তীর্থঙ্কর বোসের মেসেজ। অভিনন্দন ম্যাডাম, আপনার উন্মনা মন অনবদ্য। মানুষের মনের এত খবর যে আপনি রাখেন, সেটা ভাবলেও অবাক লাগে। এর আগে তীর্থঙ্করের কোনো মেসেজের কোনো জবাব দেয়নি সৃজা। আজ সঙ্গে সঙ্গেই রিপ্লাই পাঠালো। আপনি এত কথা লেখেন, অথচ ফোনে আপনাকে পাই না কেন? আপনার সঙ্গে আমি কথা বলতে চাই। আমি কথা বলতে পারি না, তাই ফোন অফ রাখি। এ কথার মানে কি? যা মানে তাই। আমি সত্যি সত্যি জন্ম থেকে বাক্যহীন, তবে চোখ, কান, হাত, পা সবই আমার ঠিক আছে। তাই আপনার সব বই মন দিয়ে পড়ি। কোনো নাটক মঞ্চ হলে গিয়ে দেখি, সম্বর্ধনা সভাগুলোতেও সবসময় উপস্থিত থাকি, কারণ আমি আপনার লেখার একজন মুগ্ধ ভক্ত পাঠক। আমার এত বড় ভক্তকে বন্ধু বলার সুযোগটা কিন্তু আমি হারাতে চাই না। চলে আসুন আজ আমার বাড়ি, চেনেন নিশ্চয়ই। হ্যাঁ, চিনি বই কি, কিন্তু আমি তো কথা বলতে পারি না। আমার সঙ্গে বন্ধুত্ব হবে কেমন করে? ও নিয়ে ভাববেন না, চলে আসুন। কখন আসছেন? কিন্তু আপনার স্বামী কিছু মনে করবেন না তো? প্রথমত উনি এখন নেই, আর ফিরতেও দেরি আছে। তাছাড়া এসব মনে করার মতো মানুষও উনি নন। আপনি শিওর? হ্যাঁ, একদম। আপনি চলে আসুন, কোনো চিন্তা করবেন না। বেশ, তবে ঠিক 6টায় আপনার ফ্ল্যাটে ঢুকছি। বক্তব্য শেষ করে তীর্থঙ্কর। 6টা বাজবার কিছুক্ষণ আগেই গা ধুয়ে চুল বেঁধে ভালো করে শাড়ি টাড়ি পরে ফিটফাট হলো সৃজা। জলখাবারের ব্যবস্থাও করে রাখল। ডেকেছে যখন বাড়িতে, তখন ভালো করে খাওয়াতে হবে ভদ্রলোককে। তার সত্যি একজন বন্ধুর দরকার আছে। বোবা হলেও ক্ষতি নেই, ওর তো বলার অনেক কিছুই আছে, কিন্তু শোনবার লোকের বড়ই অভাব। একজন মুগ্ধ পাঠক নিশ্চয়ই একজন মুগ্ধ শ্রোতাও হবে। মনের বিষণ্ণতা অনেকাংশেই কেটে গেছে সৃজার। তন্ময় ফিরতে তো সেই রাত 10টা। ভদ্রলোকের সামনে কোনো অস্বস্তিকর পরিস্থিতি যে সৃষ্টি হবে না, এতেই সে নিশ্চিন্ত। ঠিক কাঁটায় কাঁটায় 6টার সময় ফ্ল্যাটের বেলটা বেজে উঠল। ধীরে সুস্থে সোফা ছেড়ে উঠল সৃজা। নিজেকে এক ঝলক আয়নায় দেখে নিয়ে দরজার লকটা খুলে অল্প একটু দরজার পাল্লাটা খুলে ধরল। সঙ্গে সঙ্গেই তাকে চমকে দিয়ে দরজাটা ভালো করে খুলে গটগট করে ভেতরে ঢুকে এলো তন্ময়। বাইরেটা একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিল সৃজা। তারপর কোনো কথা না বলে তন্ময়ের সামনে এক গ্লাস জল রেখে চা করার জন্য কিচেনে গেল। তন্ময়ও যথারীতি সৃজার দিকে দৃষ্টিপাত মাত্র না করে ঘরে ঢুকে হাতের ব্রিফকেস, মোবাইল ইত্যাদি টেবিলের ওপরে রেখে সোফায় হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বুজে বসে রইল। তারপর জলের গ্লাস হাতে তুলে নিল। ঘরে ঢুকল সৃজা, হাতে চা আর বিস্কিটের প্লেট। টেবিলে চা বিস্কিট রেখেই সৃজা বলে উঠল, তুমি না বলেছিলে আজ 10টা বাজবে ফিরতে? প্রশ্ন শুনে চোখ তুলে এক ঝলক ওর সাজসজ্জার দিকে তাকালো তন্ময়। তারপর বিদ্রূপের সুরে বলে উঠল, তো কাজ হয়ে গেল তাড়াতাড়ি, তাই চলে এলাম। কেন, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? না না, বেরোবো আবার কোথায়? বলেই সৃজা উঠে পড়ল সোফা ছেড়ে। তার এখন অস্থির লাগছে। তার বোকামির ফল এখনই তাকে হাতে হাতে পেতে হবে। একজন নতুন মানুষের সামনে আজ তাকে কতটা নাজেহাল হতে হবে কে জানে। লেখিকা সৃজা সেন যে দাম্পত্য জীবনে কতটা সুখী, সে কথা একজন ভক্ত পাঠক হাড়ে হাড়েই টের পাবে। নিজের অজান্তেই অস্থিরভাবে এ ঘর ও ঘর করতে লাগলো সৃজা, আর মাঝে মাঝে ঘড়ির দিকে নজর দিতে থাকলো। এসব যে তন্ময় লক্ষ্য করতেও পারে, এটা তখন তার মাথায় ছিল না। হঠাৎ তন্ময় বলে উঠল, কি ব্যাপার, কারুর আসার কথা নাকি?
থমকে গেল সৃজা, প্রশ্ন করল, হঠাৎ এ কথার মানে? না, যেরকম ছটফট করছো তখন থেকে তাই বললাম। তাই এখানে আবার কোনো নাট্য সভা টভা হবে নাকি? বলো তো, কোথাও থেকে একটু ঘুরে আসি। আসার সময় চ্যাটার্জি দা ডাকছিলেন, দেখা করে আসি, কি বলো? তোমার যা খুশি তাই করো। বলে সোফায় বসে পড়ে সৃজা ম্যাগাজিনের পাতা উল্টায়। তন্ময় উঠে বাথরুমের দিকে চলে যায়। ঘড়ির দিকে এবার তাকায় সৃজা। 6:20 এখনও তো এলেন না তীর্থঙ্কর বোস। ঠিক 6টায় আসবেন বলেছিলেন। অবশ্য এখন মনে হচ্ছে না এসে ভালোই করেছেন ভদ্রলোক। তন্ময় যে এত আগে চলে আসবে এটা তো সৃজার কল্পনাতেও ছিল না। তন্ময়কে অবশ্যই সৃজা পরে সবই বলতো। প্রতিক্রিয়া যাই হোক না কেন, কিন্তু সম্পূর্ণ অচেনা একজন মানুষের সামনে এইভাবে লজ্জায় সে পড়তে চায় না। কিন্তু ভদ্রলোক যে আসবেন না সেটাও তো জানিয়ে দিতেই পারতেন। মোবাইলটা হাতে নিয়ে তীর্থঙ্করের নাম্বারটা বার করে সৃজা। ভাবে একবার ফোন করে দেখব, কিন্তু করেই বা কী লাভ? তিনি তো আর উত্তর দেবেন না। তার চেয়ে বরং মেসেজই পাঠাই। এই সবই ভাবতে ভাবতেই হঠাৎই তীর্থঙ্করের নাম্বারটায় অন্যমনস্কভাবে বাটন প্রেস করে দেয় সৃজা। আর আশ্চর্যভাবে শোনে ফোনে রিং হচ্ছে। সঙ্গে সঙ্গে টেবিলের ওপরে রাখা তন্ময়ের ফোনটাও বাজতে শুরু করে। বিরক্ত হয়ে হাতের ফোন অফ করে দেয় সৃজা, কারণ ফোনের আওয়াজ শুনে এক্ষুনি বাথরুম থেকে বেরিয়ে আসবে তন্ময়। কিন্তু হাতের ফোনটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে তন্ময়ের ফোনটাও থেমে গেল। কোনো মানে হয়? শুধু শুধু সময় নষ্ট। সে আবার তীর্থঙ্করের নাম্বার ডায়াল করতে গেল। ঠিক সেই সময় তন্ময় বাথরুম থেকে চেঁচিয়ে বলল, কে ফোন করেছিল সৃজা? আমি কেমন করে বলবো? ফোনটা তো একবার রিং হয়েই থেমে গেল। বিরক্তভাবে বলল সৃজা। দেখো না একবার, কার নাম আছে? তন্ময়ের সুরটা অনুরোধের। বাধ্য হয়ে টেবিলের ওপর থেকে তন্ময়ের মোবাইলটা তুলে নেয় সৃজা। দেখতে থাকে নাম্বারটা কেমন যেন চেনা চেনা মনে হয়। আরে এইটা তো তার নিজের মোবাইলের নাম্বার। এটা থেকে আবার অন্য লোক ফোন করে কিভাবে? একই নাম্বার দুজনের আবার হয় নাকি? অদ্ভুত ব্যাপার তো। হঠাৎ কি মনে করে তীর্থঙ্করের নাম্বারে আবার কল করে সৃজা। সঙ্গে সঙ্গেই তন্ময়ের ফোনটা বাজতে থাকে। আর সৃজা তন্ময়ের ফোনটা হাতে নিয়ে একবার ভালো করে দেখে নেয়। তারপর হঠাৎ তার মেসেজের ইনবক্সে চলে যায়। একটার পর একটা মেসেজ বার করতে থাকে। তীর্থঙ্করকে দেওয়া তার মেসেজগুলো একটার পর একটা ফুটে ওঠে। দেখতে দেখতে মাথাটা ঘুরে যায় সৃজার। পড়েই যাচ্ছিল। পেছন থেকে হঠাৎই এসে ধরে ফেলল তন্ময়। কি হলো? অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে পড়লে নাকি? বলে ওকে সোফায় বসিয়ে দেয়। সৃজা ঝট করে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, এটা কার ফোন? কার ফোন মানে? আমার ফোন। অন্য কারোর ফোন আমার কাছে আসবে কি করে? তোমার নাম্বারটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল কি করে? কেন? আমি সিম চেঞ্জ করতে পারি না? দুটো সিম থাকতে পারে না আমার? বেশ সহজ ভঙ্গিতে কথাগুলো বলে তন্ময় বেডরুমের ভেতরে ঢুকে যায়। সৃজা কিছুক্ষণ স্তব্ধভাবে বসে থেকে উঠে দাঁড়াতে গিয়ে দেখে তন্ময়ের ওয়ালেটটা ওর পাশেই পড়ে আছে। কি ভেবে ওটা খোলে সৃজা। ভেতর থেকে বেরিয়ে পড়ে একটা দিল্লি যাওয়ার টিকিট 1 মাস আগেকার, ঠিক যেদিন সৃজা দিল্লি গিয়েছিল। মাথাটা ঝিমঝিম করছে, কিন্তু অন্ধকারটাও যেন পাতলা হয়ে আসছে। কি ভেবেছে কি তন্ময়? এসব রসিকতার মানেই বা কি? রাগে, দুঃখে, অভিমানে তার সমস্ত সত্তা যেন লোপ পেতে থাকে। সে বসে থাকে দুহাতে মুখ ঢেকে সোফার এক প্রান্তে। একটু পরে ঘর থেকে বেরিয়ে আসে তন্ময়। হাসতে হাসতে জিজ্ঞেস করে, কি হলো? সেজেগুজে বসে রইলে কেউ এলো না? সৃজা এবার সবেগে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর ছুটে গিয়ে তন্ময়কে দুহাতে চাপটে ধরে বলতে থাকে, কি ভেবেছো তুমি? কেন এমন করছো আমার সাথে? কি করেছি আমি? বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলে সে। চোখের জলে তন্ময়ের জামা ভিজে যায়। তন্ময় থেকে পরম স্নেহে দুহাতে জড়িয়ে ধরে বুকের মধ্যে। তারপর ধীরে ধীরে বলে, কি? কেন? এইসব উত্তর তো আমি দিতে পারবো না। দেবেন তো উন্মনা মনের লেখিকা শ্রীমতী সৃজা সেন। মানুষের মনের বিচিত্র গতি প্রকৃতির কথা তো তারই ভালো জানা, তাই না?
তাছাড়া দেখো, তোমার প্রিয় কবিও কিন্তু বলেছেন, তোমায় নতুন করে পাবো বলেই হারাই ক্ষণে ক্ষণে ও মোর ভালোবাসার ধন। বলতে বলতেই তন্ময় ওকে জড়িয়ে ধরা অবস্থায় এগোতে থাকে বেডরুমের দিকে। আর সৃজা তখন ভেসে যাচ্ছে তার এতদিনে জমিয়ে রাখা আকুল কান্নার প্লাবনে। এতক্ষণ শুনছিলেন লেখিকা ভারতী ভট্টাচার্যের লেখা উন্মনা মন। আজকের গল্প পাঠে ছিল বুবাই, সৃজা এবং সৃজার মায়ের চরিত্রে মৌমিতা, তন্ময়ের চরিত্রে সৌরভ। গল্পের সূত্রধার আমি মৌমিতা। শব্দগ্রহণ, আবহ এবং প্রচ্ছদে মিহাজ প্রোডাকশন হাউস। সমগ্র পরিচালনায় টিম গপ্পসপ্প। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, গল্পে থাকবেন।